বন্ধুরা নমস্কার। হরিয়ানা বিধানসভা নির্বাচনের কথা খেয়াল আছে আপনাদের? যে বিধানসভা নির্বাচনে সমস্ত মিডিয়া বলছিল যে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসবে, বিজেপির সরকার ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতা তাদের হাত থেকে চলে যাবে কংগ্রেসের হাতে বলছিল। বিভিন্ন এক্সিট পোলেও পর্যন্ত কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছিল, মনে আছে? তারপরে আশ্চর্যজনকভাবে রেজাল্ট উল্টো হয়ে যায়, অর্থাৎ বিজেপি আগের চেয়েও বেশি সংখ্যক আসন পায়। কংগ্রেসের আসন সংখ্যা বাড়লেও যে পরিমাণ আসন পেয়ে সরকার বানানোর কথা তার চেয়ে অনেকটা নিচে থেমে যায়। তারপরে সেই নির্বাচনের ধাঁধলি নিয়ে অনেক প্রশ্ন ওঠে, বিভিন্ন ঘোটালার কথা বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে তো অনেক অভিযোগ করা হয়, মনে আছে আপনাদের? সেই হরিয়ানাতে একটা দারুণ ঘটনা ঘটেছে, যেটা না জানলে আপনার বিরাট অভাব থাকে। মনে রাখবেন, এটা সবটা শুনতে হবে, খুব ভালো করে শুনতে হবে, কারণ এটা এক্সট্রাঅর্ডিনারিলি একটা ইম্পর্টেন্ট কথা। সেটা কি? যেমন প্রত্যেকটি রাজ্যে একটি করে রাজ্য নির্বাচন কমিশন থাকে, তেমনি হরিয়ানাতেও রাজ্য নির্বাচন কমিশন আছে। যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক তেমনি স্টেট ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করে? রাষ্ট্রপতির নির্বাচন দেখে, উপরাষ্ট্রপতির নির্বাচন দেখে, রাজ্যসভার সদস্যদের নির্বাচন দেখে, লোকসভার সদস্যদের নির্বাচন দেখে, বিধানসভার নির্বাচন দেখে ইত্যাদি। এগুলো হলো আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ। আর স্টেট ইলেকশন কমিশনের কাজ কি? সে দেখবে মিউনিসিপ্যালিটি ইলেকশন, সে দেখবে পঞ্চায়েত ইলেকশন, আর কোথাও যদি জেলা পরিষদে থাকে, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যদি থাকে, সেটার নির্বাচন সে দেখবে। এবার এই যে স্টেট ইলেকশন কমিশন, এই স্টেট ইলেকশন কমিশনের কমিশনারকে কাকে বানিয়েছে জানেন? হরিয়ানাতে বিজেপির সরকার, নায়েব সিং সৈনির, মুখ্যমন্ত্রী নায়েব সিং সৈনির সরকার। হরিয়ানা বিধানসভার যিনি স্পিকার আছেন, সেই স্পিকারের আপন ভাই, যিনি একজন রিটায়ার্ড IRS অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার, তিনি রিটায়ার করেছেন গত মে মাসে, তাকে স্টেট ইলেকশন কমিশনার বানিয়ে দিয়েছে। এটা হতে পারে কি? এটা কি আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? যে ব্যক্তির ভাই সরকারের শাসক দলের বড় নেতা এবং নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিধানসভার স্পিকার, আইনসভার স্পিকার, সেই ব্যক্তিকে আপনার ইলেকশন কমিশনের দায়িত্ব দেয়া মানে কি তার যে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটিকে প্রথমেই, ওই পদের ইন্টিগ্রিটিকে প্রথমেই সন্দেহের মধ্যে ঠেলে দেওয়া, প্রথমেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেওয়া, এবং প্রথমেই মানুষের কাছে বার্তা দিয়ে দেওয়ার যে সব আমরা ভাই ভাতিজাবাদ শুরু করেছি, আমরা এবং আমাদের পরিবারের লোকজন মিলে আমরা সমগ্র ডেমোক্রেসিকে আমরা কন্ট্রোল করব, আমরা আমাদের অধিকারে নিয়ে নেব, তার বার্তা দিয়ে দেওয়া। এখানে কোনো নিরপেক্ষতার কোনো ব্যাপার না, এখানে পক্ষপাতিত্বের ব্যাপার আছে, এটা বুঝিয়ে দেওয়া মানুষকে। অর্থাৎ এক ধরনের অ্যাডামান্ট হয়ে, এক ধরনের আপনার কি বলবো এটাকে, আইনকে বা সাংবিধানিক ব্যবস্থাকে বা গণতান্ত্রিক ব্যবস্থাকে এক ধরনের বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তা করার একটা ব্যাপার থাকে এখানে। আর এর ফলে প্রশ্ন কে তুলেছে শুনুন। প্রশ্ন যিনি তুলেছেন তিনি হলেন হরিয়ানার প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাডভোকেট জেনারেল আপনারা জানেন রাজ্য সরকারের সবচেয়ে বড় অফিসার, যিনি আপনার আইনি পরামর্শ দেন। সেই অ্যাডভোকেট জেনারেল, তার নাম হলো মোহন জৈন। তিনি বলেছেন যে এই সিদ্ধান্তটা জনস্বার্থ বিরোধী। এর ফলে এই পদের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা প্রশ্নের মুখে এসে গেল। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দেবে। এখানে এবার ভাবেন যে স্পিকার হলেন রুলিং পার্টির নেতা, যদিও স্পিকার নিরপেক্ষ পদ বলা হয়, কিন্তু আদতেই কি নিরপেক্ষ থাকেন কোন স্পিকার? থাকেন বলে কেউ মনে করেন না। তো যাই হোক, তিনি রুলিং পার্টির বড় নেতা। এবার উনি রুলিং পার্টির জন্য কাজ করবেন, তার অনুগামীরা রুলিং পার্টির জন্য কাজ করবে, রুলিং পার্টির প্রার্থীদেরকে জেতানোর জন্য চেষ্টা করবেন। এবার তার বাড়িতেই তার আপন ভাই আপনার নিরপেক্ষ একটি পদের দায়িত্বপ্রাপ্ত, এই নির্বাচনটাকে পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ অফিসার। তিনি আপনার চেষ্টা করার কথা যে যাতে নিরপেক্ষভাবে নির্বাচন হয়
যাতে কোনো দলের, সে রুলিং পার্টি হোক অপোজিশন পার্টি হোক, কেউ যাতে অন্যায়ভাবে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে না পারে, কেউ যাতে আইন বিরোধী কোনো কাজ করতে না পারে, সেটা দেখার ওনার কথা। এবার ওনার ভাই যদি বা ওনার ভাইয়ের অনুগামীরা যদি আপনার আইন বিরোধী কাজ করে, নিজেদের দলের প্রার্থীদেরকে জেতানোর জন্য যা খুশি তা করে, উনি কার স্বার্থ প্রথম দেখবেন? প্রথমে কি উনি ওনার চেয়ারের কথা ভাববেন, না উনি ওনার পরিবারে ওনার ভাইয়ের কথা ভাববেন? এবার ওনার ভাইয়ের যে পুরো পার্টিটা আছে, সেই পার্টির যে কোনো নেতা, যে কোনো প্রার্থী, যে কোনো কেউ ভাবতেই পারেন যে ইলেকশন কমিশনের প্রধান কে স্পিকারের ভাই, মানে আমাদের লোক, আমাদের ঘরের লোক, আমাদের আপনজন। কারণ স্পিকার যেহেতু আমাদের আপনজন বা এমএলএ যেহেতু আমাদের আপনজন, সেহেতু এমএলএর ভাইও আমাদের আপনজন। সুতরাং এই আপন ভাইকে ওনার মাধ্যমে প্রভাবিত করলে আমাদের পক্ষে উনি রায় দিতে পারবেন। তাহলে নির্বাচন কমিশনার পদটি তো একেবারে নিরপেক্ষ থাকার কথা। এই নিরপেক্ষ পদটি কি আর নিরপেক্ষ থাকবে? থাকা সম্ভব? আপনাদের জানার কৌতূহল থাকবে যে এই ভদ্রলোকের নাম কি, যাকে ইলেকশন কমিশনার বানানো হয়েছে। তার নাম হলো দেবিন্দর সিং কল্যাণ। দেবিন্দর সিং কল্যাণ। আর তার ভাই হলো ঘারাভিন্ডি নামে একটা বিধানসভা কেন্দ্র আছে, সেখানকার এমএলএ, আবার বিধানসভা স্পিকার হরবিন্দর কল্যাণ। হরবিন্দর কল্যাণের ভাই হলেন দেবিন্দর কল্যাণ, রিয়েল ভাই, আপন ভাই। এই আপন ভাই এবার দুই ভাই মিলে চালাবেন, বা তাদের দলের লোকরা মিলে আমাদের আপন, বিজেপির নেতা, আমরা বিজেপি যেহেতু একটা পরিবার, সব পরিবারের ভাইরা তো বিজেপির সবার ভাই। সুতরাং ইলেকশনটাকেও সেইভাবে ভাইয়ের ইলেকশন, ভাই পরিচালনা করবে, যা খুশি তা করবে বলে মানুষ মনেই করতে পারে। ফলে গণতন্ত্রের অবস্থা কি হবে? তাদের রাজ্যে বিরোধীদের অবস্থা কি হবে? এবার ভাবেন তো, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি, তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা বা তার নেতৃত্বাধীন সরকার সুপারিশ করেছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল নিজে নিজে কিন্তু ইলেকশন কমিশনার নিয়োগ করতে পারেন না, তাকে রাজ্য সরকারের কাছ থেকে সুপারিশ আসতে হয়। রাজ্য সরকারের সুপারিশ মানে মুখ্যমন্ত্রীর সুপারিশ। এবার মুখ্যমন্ত্রী সুপারিশ করেছেন রাজ্যপালের কাছে, রাজ্যপাল সেই অনুযায়ী তাকে অ্যাপয়েন্ট করেছে। এবার ভাবেন তো, মুখ্যমন্ত্রী এত বড় পদ, তার কি এইটুকু চিন্তা করার উচিত না যে এই যে তাদের দলেরই একজন গুরুত্বপূর্ণ নেতা এবং স্পিকারের ভাইকে এই পদে বসানো হচ্ছে, সেই নিযুক্তিকে যদি আপনার হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় বা সুপ্রিম কোর্টে যদি চ্যালেঞ্জ করা হয়, তারপর যদি সেখান থেকে এটা বাতিল হয়ে যায়, তাহলে এটার প্রভাব তো সারা দেশে পড়বে। হয়তো এই যে অ্যাপয়েন্টমেন্টের কথাটা হয়তো সারা দেশের মানুষ জানলো না, কিন্তু যখন অ্যাপয়েন্টমেন্টটা বাতিল হবে, যখন আদালত থেকে বলে দেবে যে না, ওনার অ্যাপয়েন্টমেন্ট সঠিক না, এটা বৈধ না, এটা অবৈধ, এটাকে বাতিল করে দাও, যদি করে এরকম হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে, তাহলে কিন্তু সেইটা কিন্তু সারা দেশের কোনা কোনার মানুষ কিন্তু জানবে। তখন এর ফলে সরকারের ছবি খারাপ হবে, শাসক দলের ছবি খারাপ হবে, তাদের অনেক ক্ষতি হয়ে যাবে রাজনৈতিকভাবে। অন্যান্য রাজ্যেও তাদের দলের নেতাদেরকে জবাব দিতে হবে তার জন্য, এবং সাধারণ মানুষের মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে গেছে অলরেডি অবশ্য, যে এরা তো গণতন্ত্রকে তো নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে চায়। আমরা জানি যে আমাদের দেশে বিজেপির নেতারা চীনের যে আপনার একনায়কতন্ত্র বা উত্তর কোরিয়ার একনায়কতন্ত্র তার কথা বলে কমিউনিস্ট পার্টিকে খুব বেশি আক্রমণ করে। এবারে তারা যেখানে যেখানে ক্ষমতায় আছে, সেখানে যদি তারা এরকম ভাই ভাতিজাবাদ শুরু করে, তারা একদিকে কংগ্রেসকে এতদিন বলেছে পরিবারবাদের জনক, কংগ্রেস মানেই পরিবারতান্ত্রিক, এখানে বাবা, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এইরকম ভাবে হয়। আবার সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূল কংগ্রেস, এই পার্টিগুলোকেও তারা পরিবারতান্ত্রিক দলই বলে, এখানে ভাই ভাতিজাবাদ চলে। তাহলে এখন তো তারা নিজেরাও তো ভাই ভাতিজাবাদ শুরু করেছে। অনেক ক্ষেত্রেই তো, বা অধিকাংশ ক্ষেত্রেই তো দেখা যায় এমএলএ মারা গেলে তার স্ত্রীকে টিকিট দিয়ে দিচ্ছে, কোথাও আপনার বড় ভাই হয়তো এমপি, ছোট ভাই কত এমএলএ বানিয়ে দিচ্ছে, কোথাও দেখা যায় পরিবারের একজন মন্ত্রী আর একজন এমএলএ, এরকম করে দিচ্ছে, টিকিট দিয়ে দিচ্ছে। তো এইরকম বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসছে, এবং উঠে এসেছে না শুধু, এখন অন্য সমস্ত দলকে ছাপিয়ে গেছে এর মধ্যে এই ঘটনা। আর এই ঘটনাটাও কি,
এটা এরকম না যে কোনো নির্বাচনে টিকিট দিয়ে দিল স্পিকারের ভাইকে, তা না, কিন্তু এটা যিনি নির্বাচনটাকে পরিচালনা করবেন সেই পরিচালক, প্রধান পরিচালক, স্টেট ইলেকশন কমিশনার, এই পদে এইরকম ভাবে কেউ করতে পারে? তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে যেখানে তাদের মাথার মধ্যে ক্ষমতা আর ভূত চেপে বসেছে সেখানে সেখানে তাদের কাণ্ডজ্ঞান অনেকটাই লোপাট পেয়ে গেছে। তার কারণে তাদের অতীতে আপনারা দেখেছেন গত 1 বছরের মধ্যে অনেকগুলো সিদ্ধান্তই তাদের পরবর্তী সময়ে বাতিল হয়েছে। আপনারা দেখছেন এই সিদ্ধান্ত বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে হচ্ছে। তো সুতরাং এটা কেন ভারতবর্ষের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার মনে হয় যে বিষয়টা আপনাদেরকেও ডেফিনেটলি প্রভাবিত করেছে, আপনি যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক হন না কেন। কারণ গণতান্ত্রিক ব্যবস্থাকে অপব্যবহার করার অধিকার না কংগ্রেসের আছে, না তৃণমূল কংগ্রেসের আছে, না বিজেপির আছে, না সমাজবাদী পার্টির আছে, না কোনো দলের আছে, কোনো সরকারের নাই। কিন্তু এই ঘটনাগুলোই যখন কোথাও না কোথাও ঘটে তখন সারা দেশের মানুষের কিন্তু গভীরভাবে চিন্তা করার কারণ রয়েছে। আপনারও যদি মনে হয় চিন্তা করার মতন বিষয় এটা, তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটাতে শেয়ার করে আরো 10টা মানুষকে শোনার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটা করে নেবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।